১ কাপ গুঁড়া দুধে পুরো ১ কেজি রসমালাই মিষ্টি। যারা প্রথমবার এই গুঁড়া দুধের রসমালাই মিষ্টিটা তৈরি করবেন তারাও এরকম পারফেক্টভাবে রসমালাই মিষ্টি তৈরি করতে পারবেন। আপনারা যারা প্রথম বা গুঁড়া দুধের রসমালাই মিষ্টি তৈরি করতে গিয়ে বারবার ভেঙে গিয়েছে বা গুঁড়া দুধগুলো নষ্ট হয়ে গেছে, তাদের জন্য থাকবে অসংখ্য টিপস। পারফেক্ট গুঁড়া দুধের রসমালাই মিষ্টি তৈরি করতে হলে কিছু স্টেপ আছে, যে স্টেপগুলো ফলো করলে আপনারা এরকম নরম তুলতুলে জুসি রসমালাই মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা গুঁড়া দুধের রসমালাই তৈরি করেন তাহলে আর কোনোদিন ভুল হবে না এই রসমালাই তৈরি করে নিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুঁড়া দুধের রসমালাই মিষ্টিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটি প্লেটের মধ্যে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ফুল ক্রিম গুঁড়া দুধটাই নিতে হবে। আপনারা চাইলে ডানো অথবা ডিপ্লোমা এই দুইটা ব্র্যান্ডের মধ্যে যে কোনো একটা ব্র্যান্ড বেছে নিতে পারেন। আমি এখানে ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে এই রসমালাইটা তৈরি করব। ডানো বা ডিপ্লোমা এই দুইটা ব্র্যান্ডের গুঁড়া দুধই কিন্তু ফুল ক্রিম গুঁড়া দুধ, আর এই দুইটা ব্র্যান্ডের গুঁড়া দুধ কিন্তু রসমালাই তৈরির জন্য খুবই ভালো। এরপর খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। গুঁড়া দুধের রসমালাই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে আপনারা কখনোই খুব বেশি পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করবেন না। এরপর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন, তবে এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। এরপর হাত দিয়ে গুঁড়া দুধ, বেকিং পাউডার ও সাদা তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু খুব দ্রুত করা যাবে না, সময় নিয়ে করতে হবে। মনে রাখবেন, যতটা ভালো মেশাতে পারবেন ততটাই কিন্তু পারফেক্ট হবে গুঁড়া দুধের রসমালাইটা। হাতে সময় নিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে। ফ্রিজে ঠান্ডা ডিম কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। ফ্রিজে ঠান্ডা ডিম যদি ব্যবহার করেন তাহলে প্রত্যেকটা মিষ্টি কিন্তু শক্ত হয়ে যাবে বা চুপসে যাবে বা ফুলতে চাইবে না। কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এরপর গুঁড়া দুধের মধ্যে এভাবে করে ঢেলে দেব। এই ফ্যাটানো ডিম ও গুঁড়া দুধটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে আঠালো ও টাইট টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি টাইট হবে না, তাহলে মিষ্টিগুলো একদম শক্ত হয়ে যাবে। ডোটা খুব বেশি নরম হবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো দুধে দেওয়ার পরে কিন্তু ভেঙে চুরে যাবে। তাই হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে আঠালো ও টাইট টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। টাইট ও আঠালো টাইপের একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। মনে রাখবেন 10 মিনিটের উপরে একদমই রেস্টে রাখা যাবে না, তাহলে কিন্তু ডোটা খুব বেশি শক্ত হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর হাতে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে এভাবে করে চেক করে নেব ডোটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আঙুলের মধ্যে কিন্তু ডোটা একদমই লাগছে না, তাহলে বুঝতে হবে ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এরপর ডো থেকে ছোট্ট করে লেচি কেটে নিয়ে আমরা রসমালাই শেপটা দিয়ে দেব। মনে রাখবেন রসমালাই শেপটা কিন্তু একদম ছোট্ট করে দিতে হবে, এগুলো দুধে দেওয়ার পর কিন্তু ডাবল হয়ে যাবে। রসমালাই মিষ্টির শেপটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন রসমালাই মিষ্টির শেপটা যেন একদম মসৃণ থাকে, কোনো রকম ফাটা বা ক্র্যাক না থাকে। রসমালাই মিষ্টির শেপটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মিষ্টির শেপটা যেন একদম মসৃণ হয়েছে, কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি রসমালাই শেপ তৈরি করে দেখাচ্ছি। এর জন্য ডো থেকে এভাবে করে ছোট লেচি কেটে নিয়ে হাত দিয়ে এইভাবে করে রসমালাই শেপটা দিয়ে দেব। রসমালাই শেপটা যতটা সুন্দর করে দিতে পারবেন ঠিক ততটাই কিন্তু রসমালাই মিষ্টিগুলো দেখতেও সুন্দর হবে। আপনারা দেখতেই পাচ্ছেন রসমালাই শেপটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই রসমালাই শেপটা কিন্তু একদম কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই, গাটা যেন একদম মসৃণ। ঠিক এইভাবে করে সবগুলো রসমালাই শেপ তৈরি করে নেব। সবগুলো রসমালাই শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রসমালাই শেপ কিন্তু একই সাইজের হয়েছে। প্রত্যেকটা রসমালাই কিন্তু কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই। এখন রসমালাইগুলোকে আমরা রান্না করে নেব। রসমালাই শেপগুলোকে রান্না করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড গরুর দুধ। চাইলে আপনারা গুঁড়া দুধটা ব্যবহার করতে পারবেন। গুঁড়া দুধটাকে লিকুইড করে এরপর ব্যবহার করবেন। এরপর 2টা সাদা এলাচি দিয়ে দিচ্ছি, এতে করে কাঁচা ডিমের যে একটা গন্ধ আছে সেটা থাকবে না, আর খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন, অথবা আপনারা যদি মিষ্টির পরিমাণটা কমিয়ে নিতে চান তাহলে কমিয়েও নিতে পারেন, তবে 1/3 কাপ চিনি যথেষ্ট। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। অপেক্ষা করব একটা বলক চলে আসা পর্যন্ত। মনে রাখবেন একটা বলকের কিন্তু বেশি জাল করা যাবে না। মনে রাখবেন দুধটাকে কিন্তু একদমই ঘন করে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটাতে কিন্তু খুব ভালো করে একটা বলক চলে এসেছে। ঠিক এই মুহূর্তে আমরা তৈরি করে রাখা রসমালাই শেপগুলো এই গরম দুধের মধ্যে দিয়ে দেব।
রসমালাই শেপগুলো দুধের মধ্যে দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। মনে রাখবেন চুলার আঁচটা কিন্তু কোনোভাবে কমানো বা বাড়ানো যাবে না, মিডিয়াম হিটে রাখতে হবে। সবগুলো রসমালাই শেপ দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে আলতো করে নেড়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমরা পুরো 10 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পরে যদি আমি আপনাদেরকে ঢাকনাটা একটু খুলে দেখাই, দেখতেই পাচ্ছেন রসমালাই শেপগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। রসমালাই শেপগুলোকে আমি এভাবে করে আলতো করে নেড়ে দেব। এরপর আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। রসমালাই শেপগুলোকে 10 মিনিট খুব ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন রসমালাই শেপগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে রসমালাই শেপগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, অথবা আপনারা চাইলে সারা রাতের জন্য কিন্তু রেস্টে রেখে দিতে পারবেন। ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি রসমালাই শেপগুলোকে একটি সার্ভিং বলে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এই রসমালাইগুলো দোকান থেকে কিনে এনেছেন নাকি বাসায় বানিয়েছেন কেউ ধরতেই পারবে না। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রসমালাই শেপগুলো কতটা নরম তুলতুলে, কতটা স্পঞ্জি আর কতটা জুসি হয়েছে। আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারা রসমালাই তৈরি করেন তাহলে আর কোনোদিন ভুল হবে না রসমালাই তৈরি করতে, আর কোনোদিন গুঁড়া দুধ নষ্ট হবে না এই রসমালাই তৈরি করতে। আর হ্যাঁ, যদি আমার এই রসমালাই তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মাত্র হাফ কাপ আটা দিয়ে তৈরি এই গোলাপ জামুনটা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে এতটাই লোভনীয় এই গোলাপ জামুনটা। আটা দিয়েও যে এতটা লোভনীয় আর নরম তুলতুলে গোলাপ জামুন তৈরি করা যায় ভাবতে পারবেন না। এই গোলাপ জামুনটা এতটাই নরম তুলতুলে, স্পঞ্জি ও রসালো। যারা কখনোই তৈরি করেনি বা তৈরি করতে গেলে চুপসে গেছে বা নষ্ট হয়ে গেছে তাদের জন্য রয়েছে অসংখ্য টিপস। আমার এই ভিডিওটি দেখার পর আর কোনোদিন ভুল হবে না এই গোলাপ জামুন তৈরিতে। তাই বাজার থেকে না কিনে বাসায় তৈরি করে ফেলুন এরকম নরম তুলতুলে গোলাপ জামুন, তাও আবার আটা দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র হাফ কাপ আটা দিয়ে গোলাপ জামুন তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটাই ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। 1 কাপ গুঁড়া দুধের জন্য 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন, তবে এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি বেকিং পাউডার একদমই ব্যবহার করবেন না, এতে করে কিন্তু মিষ্টিগুলো ভেজে নেওয়ার সময় ফেটে যায়। এরপর হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। এরপর হাত দিয়ে তেলের সাথে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু একদমই দ্রুত করা যাবে না, খুব ভালো করে মেশাতে হবে। তাই সময় নিয়ে তেলের সাথে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মেশাতে হবে। মেশাতে মেশাতে একটা পর্যায়ে যখন দেখতে পারবেন যে হাত দিয়ে এরকম মুঠো করলে দলা পাকিয়ে যায় আর চাপ দিলে চুরমুর করে ভেঙে যায়, ঠিক তখনই বুঝতে পারবেন একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। এরপর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ফ্রিজে ঠান্ডা ডিম একদমই ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ফুলতে চাইবে না বা শক্ত হয়ে যেতে পারে। এরপর কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এরপর গুঁড়া দুধের উপর দিয়ে দিচ্ছি। ফ্যাটানো ডিমটাকে দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে টাইট ও আঠালো টাইপের একটা ডো তৈরি করে নেব। তবে ডোটাকে একদম টাইট টাইপের করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম শক্ত হয়ে যাবে। খুব বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই টাইট ও আঠালো টাইপের একটা ডো তৈরি করে নেব। টাইট ও আঠালো টাইপের একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব, এতে করে ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। মনে রাখবেন ডোটা 5 মিনিটের উপরে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। যদি খুব বেশিক্ষণ ধরে রেস্টে রাখেন তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডোটাকে 5 মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আঙুলে অল্প একটু ঘি লাগিয়ে চেক করে নিচ্ছি ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে কিনা। আঙুলের মধ্যে যদি ডোটা না লাগে তাহলে বুঝতে হবে ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এরপর আঙুলের মধ্যে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে এরপর ডো থেকে ছোট্ট করে লেচি কেটে নিয়ে আমরা গোলাপ জামুনের শেপটা দিয়ে দেব। অবশ্যই গোলাপ জামুনের এই শেপটা ছোট্ট করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাবে। এখন গোল করে গোলাপ জামুনের শেপটা দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন গোলাপ জামুনের শেপের মধ্যে কোনো প্রকার ফাটা বা ক্র্যাক না থাকে, গাটা যেন একদম মসৃণ থাকে। দেখতেই পাচ্ছেন গোলাপ জামুনের শেপটা দিয়ে দেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে করে আরো একটা গোলাপ জামুনের শেপ দিয়ে দেব। এর জন্য ডো থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে এরপর হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল শেপ করে দিয়ে দেব।
আপনারা দেখতেই পাচ্ছেন এবারে গোলাপ জামুনের শেপটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই। ঠিক এইভাবে করে সবগুলো গোলাপ জামুনের শেপ তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো গোলাপ জামুনের শেপ কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা গোলাপ জামুনের শেপ কিন্তু একই সাইজের, আর প্রত্যেকটি গোলাপ জামুনের মধ্যে কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই। এখন এই গোলাপ জামুনগুলোকে আমরা তেলে ভেজে নেব। গোলাপ জামুন মিষ্টির শেপগুলোকে তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে হালকা গরম করে নিয়ে এরপর পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। মনে রাখবেন তেলটাকে খুব বেশি গরম করা যাবে না। এরপর হালকা গরম তেলে এই গোলাপ জামুন মিষ্টির শেপগুলো দিয়ে দেব। হালকা গরম তেলের মধ্যে গোলাপ জামুন মিষ্টির শেপগুলো দিয়ে দেওয়ার পর এরপর চুলার আঁচটা লো হিটে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা একদমই হাই হিটে বা মিডিয়াম হিটে রাখা যাবে না, এতে করে মিষ্টিগুলোর মধ্যে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে, মিষ্টিগুলোর ভিতরে রস একদমই ঢুকতে চাইবে না। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে মিষ্টিগুলোর শেপগুলোকে এভাবে করে আলতো করে দুলিয়ে দিতে হবে, এতে করে প্রত্যেকটা মিষ্টি সমান সাইজের হবে ও সমানভাবে কালার আসবে। তাই প্রত্যেকটা মিষ্টির শেপগুলোকে এভাবে করে কাঁটা চামচের সাহায্যে দুলিয়ে দিতে হবে, না হলে কিন্তু একটা পাশ কালার চলে আসবে, অপর পাশটা কিন্তু একদমই কাঁচাই থেকে যাবে। চুলার আঁচটা লো হিটে রেখে মিষ্টিগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেকটা পরিমাণে ফুলে গিয়েছে। এখন মিষ্টিগুলোর মধ্যে গোলাপ জামুনের একটা কালার আছে, সেই কালারটা আমরা আনবো। আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপ জামুনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে আরো ডিপ করে ভেজে নিতে পারেন। এরপর একটি ছাঁকনির সাহায্যে গোলাপ জামুনের শেপগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। গোলাপ জামুনের শেপগুলোকে প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এখন এই গোলাপ জামুনের শেপগুলোর জন্য আমরা চিনি শিরা তৈরি করব। চিনি শিরা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এরপর 2টা সাদা এলাচি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে অপেক্ষা করব একটা বলক চলে আসা পর্যন্ত। খুব বেশিক্ষণ ঘন করে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা বলক চলে আসলেই হবে। খুব ভালো করে একটা বলক চলে এসেছে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর এই বলক ওঠা চিনি শিরার মধ্যে আমরা মিষ্টিগুলো দিয়ে দেব। চিনি শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেওয়ার পর এরপর স্প্যাচুলারের সাহায্যে আলতো করে এভাবে করে দুলিয়ে দেব। দুলিয়ে দেওয়ার পর এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য খুব ভালো করে রান্না করে নেব। 10 মিনিট খুব ভালো করে রান্না করে নেওয়ার পর এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর মধ্যে কিন্তু রসটা পুরোপুরিভাবে ঢুকে গেছে। এখন 1 ঘন্টা রেস্টে রেখে দেবো, এতে করে রসটা কিন্তু আরো ভালোভাবে ঢুকে যাবে। 1 ঘন্টা পর গোলাপ জামুন মিষ্টিগুলোকে একটি সার্ভিং বলে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই গোলাপ জামুন মিষ্টিগুলো। এখন এই গোলাপ জামুন মিষ্টিগুলোকে আমি একটু কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর কতটা স্পঞ্জি হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা স্পঞ্জি আর কতটা রসালো হয়েছিল। প্রত্যেকটা মিষ্টি কিন্তু এরকম রসালো ও স্পঞ্জি হয়েছিল। বাজার থেকে আর মিষ্টি না কিনে বাসায় কিন্তু এরকম নরম তুলতুলে স্পঞ্জি মিষ্টি তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, যদি আমার এই মিষ্টি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ঘরে যদি এই 4 কাপ দুধ থাকে তাহলে এই 4 কাপ দুধ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন নরম তুলতুলে স্পঞ্জি মিনি রসগোল্লা। এই অল্প দুধ দিয়ে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন এরকম নরম তুলতুলে রসগোল্লা। একদম কিন্তু দোকানের মতো হবে এই রসগোল্লাগুলো। রসগোল্লা তৈরি করতে গেলে রসগোল্লা ভেঙে যায় কেন বা চুপসে যায় কেন বা মিষ্টির ভিতরে একদমই রস ঢুকছে না, প্রত্যেকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কিন্তু ভুল হবে না এই রসগোল্লা তৈরিতে। আপনারা এই ভিডিও দেখে একদম দোকানের মতো পারফেক্ট রসগোল্লা তৈরি করতে পারবেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের জন্য থাকবে অসংখ্য টিপস, তাই আপনারা কিন্তু একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 4 কাপ দুধ দিয়ে মিনি রসগোল্লা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে প্যানের মধ্যে 4 কাপ দুধ নিয়েছি, অর্থাৎ 1 লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি। অবশ্যই খাঁটি গরুর দুধটাই নিতে হবে। আপনারা চাইলে প্যাকেট দুধ অথবা গুঁড়া দুধটাও নিতে পারেন, তবে গুঁড়া দুধটাকে লিকুইড করে এরপর ব্যবহার করবেন। একদমই ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ছানাগুলো একদমই শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে, অর্থাৎ একটা বলক দিয়ে নিতে হবে। অপেক্ষা করব একটা বলক চলে আসা পর্যন্ত। দুধটাকে জাল করে নেওয়ার সময় স্প্যাচুলারের সাহায্যে মাঝে মাঝে এইভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে কিন্তু দুধটা নিচে লেগে যাবে না আর পুড়েও ধরবে না। এখন অপেক্ষা করব দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে আসা পর্যন্ত। দুধটাকে একদমই ঘন করে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটা বলক চলে আসলেই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটাতে কিন্তু খুব ভালো করে একটা বলক চলে এসেছে। ঠিক এই মুহূর্তে আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভিনেগার ও পানি।
আমি এইখানে ৬ টেবিল চামচ ভিনেগার নিয়েছি ও ৪ টেবিল চামচ পানি নিয়েছি। ভিনেগার ও পানিটাকে খুব ভালো করে মিশিয়ে এরপর এই গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে নাড়তে হবে। একটু পরে দেখতে পারবেন যে দুধটা থেকে ছানা কাটতে শুরু করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা থেকে কিন্তু ছানা কাটা শুরু করে দিয়েছে। ছানাটাও কিন্তু অনেকটা পরিমাণে কেটে গিয়েছে। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রস দিয়েও কিন্তু এই ছানাটা কেটে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন দুধ থেকে কিন্তু পুরো ছানাটা কেটে গিয়েছে। এখন এই ছানাটা যাতে ওভারকুকড না হয়ে যায় এর জন্য সাথে সাথে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এতে করে ছানাটা কিন্তু একদমই ওভারকুকড হবে না। আপনার ছানাটা যদি ওভারকুকড হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই শক্ত হয়ে যেতে পারে। এখন এই ছানাটাকে আমি একটি স্ট্রেনার নিয়েছি। স্ট্রেনারের মধ্যে এভাবে করে ঢেলে দেব। এতে করে এক্সট্রা যে পানিটা আছে সেটা কিন্তু ঝরে যাবে। এখন এই এক্সট্রা যে পানিটা আছে সেটাকে আমরা ফেলে দেব। আপনারা চাইলে পাতলা সুতি কাপড়েও কিন্তু ছানা থেকে পানিটা ঝরিয়ে নিতে পারবেন। এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। ছানা থেকে এক্সট্রা যে পানিটা আছে সেটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আবারও পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এতে করে ছানাতে যে এক্সট্রা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। স্প্যাচুলারের সাহায্যে এভাবে চেপে চেপে ছানা থেকে এক্সট্রা যে পানিটা আছে সেটাকে আমরা ঝরিয়ে নেব। এরপর এই ছানার উপরে আমি একটা বাটি দিয়ে দিচ্ছি। এতে করে এক্সট্রা যে পানিটা আছে সেটাও কিন্তু ঝরে যাবে। এইভাবে করে রেখে দেব ৩ থেকে ৪ ঘন্টার মতো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে ১ থেকে ১.৫ ঘন্টার মতো রাখলেও হবে। ৩ থেকে ৪ ঘন্টা পর আমি বাটিটা তুলে নিচ্ছি। ছানা থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু ঝরে গিয়েছে। এখন এই ছানাটা দেখতেই পাচ্ছেন কতটা সফট আর কতটা নরম তুলতুলে হয়েছে। এরপর ছানাটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ছানাটা কতটা নরম আর তুলতুলে হয়েছিল। ছানাটা এভাবে করে ভেঙে নিতে হবে। ছানাটাকে খুব ভালো করে মথে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি ভাব চলে আসে। তবে ছানাটাকে কিন্তু একদমই খুব জোরে চাপ দেওয়া যাবে না। এতে করে ছানার ভিতরে যে ঘিটা আছে সেটা কিন্তু বের হয়ে আসবে। তাই ছানাটাকে হালকা করে চাপ দিয়ে এভাবে করে ডলে ডলে মথে নিতে হবে যাতে করে ক্রিমি একটা ভাব চলে আসে। ছানাটাকে খুব ভালো করে মথে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ছানার মধ্যে কিন্তু খুব ভালো করে একটা ক্রিমি ভাব চলে এসেছে। ছানাটা কিন্তু একদমই নরম আর তুলতুলে হয়েছিল। ১ চিমটি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। ১ চিমটির উপরে কিন্তু একদমই বেকিং পাউডার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ চিনি, ১ চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর ময়দা, চিনি ও বেকিং পাউডারটাকে ছানার সাথে ডলে ডলে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে করে চিনির মধ্যে কোনো রকম গোটা জাতীয় বা দলা জাতীয় না থাকে, একদম যেন স্মুথ হয়ে যায় মেশানোটা। এরপর ছানাটাকে খুব ভালো করে মথে একটা ডোয়ের মতো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর হাতে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে নিয়েছি। এরপর ডো থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে আমরা মিনি রসগোল্লার শেপ দিয়ে দেব। আপনারা চাইলে রসগোল্লার শেপটা কিন্তু বড় করে দিতে পারবেন। এটা আপনাদের পুরো ইচ্ছে অনুযায়ী। দেখতেই পাচ্ছেন আমার মিনি রসগোল্লার শেপটা কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। রসগোল্লার মধ্যে কোনো রকম ফাটা বা ক্র্যাক নেই, একদম কিন্তু মসৃণ হয়েছে গাটা। আমি আরও একটি মিনি রসগোল্লার শেপ তৈরি করে দেখাচ্ছি। এর জন্য ডো থেকে এইভাবে করে লেচি কেটে নিয়ে এরপর মিনি রসগোল্লার শেপটা দিয়ে দেব। এইভাবে করে সবগুলো মিনি রসগোল্লার শেপ দিয়ে দেব। মিনি রসগোল্লাগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই রসগোল্লাগুলোকে আমরা রান্না করে নেব। রসগোল্লার জন্য শিরা তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে ২ কাপ চিনি দিয়ে দিচ্ছি। ২ কাপ চিনির জন্য আমি এখানে ২ কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানির পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন। এরপর ২টা সাদা এলাচি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। স্প্যাচুলারের সাহায্যে চিনি ও পানিটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। অপেক্ষা করব একটা বলক চলে আসা পর্যন্ত। চিনি শিরাটাকে খুব বেশিক্ষণ জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করলেই হবে। চিনি শিরার মধ্যে খুব ভালো করে একটা বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই বলক তোলা শিরার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মিনি রসগোল্লার শেপগুলো। প্রথমে চেক করে নেবেন রসগোল্লাগুলো দেওয়ার পর যাতে ভেঙে যাচ্ছে কিনা। যদি ভেঙে না যায় তাহলে সবগুলো রসগোল্লাই দিয়ে দেবেন, আর যদি দেখেন যে ভেঙে যায় তাহলে একটু ময়দা যোগ করে এরপর আবার দেবেন। দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো দেওয়ার পর কিন্তু একদমই ভেঙে যাচ্ছে না। এখন আমি সবগুলো রসগোল্লা এই শিরার মধ্যে দিয়ে দেব। সবগুলো মিনি রসগোল্লা দিয়ে দেওয়ার পর এরপর স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে আলতো করে নেড়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে রসগোল্লাগুলোকে ৫ মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব। ৫ মিনিট রান্না করে নেওয়ার পর যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো কিন্তু অনেকটা পরিমাণে ফুলে গিয়েছে। এখন এই রসগোল্লার মধ্যে আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানিটা এমনভাবে দিয়ে দিতে হবে যাতে করে রসগোল্লা কোনোভাবে টের না পায় যে ফুটন্ত গরম পানি দিচ্ছে, এভাবে করে দিয়ে দিতে হবে। এইভাবে করে ৫ মিনিট অন্তর অন্তর আমরা রসগোল্লাগুলোর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। এইভাবে করে আমাদের ১৫ মিনিটের মতো রান্না করে নিতে হবে রসগোল্লাগুলোকে। একদম ১৫ মিনিটের মতো রসগোল্লাগুলোকে রান্না করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। রসগোল্লাগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমরা চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে
রসগোল্লাগুলোকে কিন্তু সারা রাতের জন্য এই রসের মধ্যে ডুবিয়ে রাখবো। এতে করে কিন্তু রসগোল্লাগুলোর মধ্যে পুরোপুরিভাবে রসটা ঢুকে যাবে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমরা রেস্টে রেখে দেবো সারা রাতের জন্য। সারা রাত পর আমি রসগোল্লাগুলোকে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। একটা রসগোল্লাগুলো কিন্তু চুপসে যায়নি বা ভেঙে যায়নি বা নষ্ট হয়ে যায়নি। প্রত্যেকটা রসগোল্লাগুলোই কিন্তু নরম তুলতুলো স্পঞ্জি হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা রসগোল্লা একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো কেটে নেওয়ার পর ঠিক কতটা জালিদার হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, কতটা নরম আর তুলতুলে হয়েছে। রসগোল্লাগুলোর ভেতরে কিন্তু একদম পুরোপুরিভাবে রসে ভরপুর। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা রসগোল্লা তৈরি করেন তাহলে আর কোনোদিন একটা মিষ্টি ভেঙেও যাবে না বা নষ্টও হবে না বা গলেও যাবে না বা চুপসেও যাবে না। আর হ্যাঁ, যদি আমার এই মিনি রসগোল্লা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।